হোলি উৎসব এলেই সোনা এবং মনির মন আনন্দে ভরে ওঠে, কারণ তারা প্রত্যেক বছর তাদের দিদি জামাইবাবুর বাড়িতে গিয়ে হোলি পালন করে। তারা দুজনে দেখতেও যেহেতু খুবই সুন্দর, তাই হোলি উৎসব পালন করার জন্য যখন তারা তাদের দিদি জামাইবাবুর বাড়িতে যায়, তখন তাদের জামাইবাবু বিট্টু খুবই খুশি হয়, কারণ বিট্টুর চরিত্র খুব একটা ভালো নয়। দুই সুন্দরী শালীকে দেখে তার মন যেন এমনিতেই ভালো হয়ে যায়। প্রত্যেক বছর সে তার দুই শালীকে রং মাখায়, তাদের সাথে হোলি খেলে, তাই এর থেকে ভালো সুসময় তার জীবনে আর হতেই পারে না। হোলির কিছুদিন আগেই সোনা এবং মনি ময়নাকে ফোন করে, দিদি কিছুদিন পরেই তো হোলি, তুই আর জামাইবাবু কেনাকাটা শুরু করিসনি? রং কিনবো, পিচকারি কিনবো, বেলুন কিনবো, কত কিছু কেনা বাকি আছে। আমি আর মনি এই বছরের হোলি নিয়ে ভীষণ এক্সাইটেড, কারণ আমরা সবাই আবার একসাথে হোলি খেলবো। আমি আর তোদের জামাইবাবুও ভীষণ এক্সাইটেড, কিন্তু তোরা যদি হোলির আগে না আসিস তাহলে আমরা শপিং করব কিভাবে? কারণ তোদের জামাইবাবু তো তোদেরকে ছাড়া হোলির শপিং করবেই না। ওই দেখ, আমি তোদের সাথে কথা বলছি, ওদিকে তোদের জামাইবাবু তোদের সাথে কথা বলবে বলে পাগল হয়ে যাচ্ছে। নে নে, ওর সাথে কথা বল। এত দিদির সাথে কথা বলার কি আছে? সব সময় তো দিদির সাথেই কথা বলো, মাঝে মধ্যে তো একটু আমাকেও ফোন করতে পারো। আমিও তো তোমাদের ফোনের আশাতেই বসে থাকি। আমি বলতে চাইছি, আমার যদি দুই সুন্দরী ছেলে আমাকে ফোন করে তাহলে আমারও ভালো লাগবে, কেননা আফটার অল আমিও তো তোমাদের জামাইবাবু। তোমাদের দিদি যেমন তোমাদের আপন, তেমন জামাইবাবু কিন্তু আপন। ওফ জামাইবাবু, আপনিও না সত্যি। আমরা দিদির সাথে হোলি প্ল্যানিং করছিলাম। যাক, ভালোই হয়েছে আপনি আমাদের সাথে এখন কথা বলছেন। ভালো করে শুনে রাখুন, আমরা কিন্তু হোলির দুদিন আগেই চলে যাচ্ছি। তারপর আমরা সবাই মিলে একসাথে শপিং করব। আর এবার আপনি আপনার দুই সুন্দরী শালীকে হোলি উপলক্ষে শপিং করিয়ে দেবেন। হ্যাঁ, হোলি উপলক্ষে শপিং তো করাবোই। পারলে তোমাদের নামে আমার সম্পত্তিও লিখে দেবো। তোমরা তাড়াতাড়ি চলে এসো, কিন্তু আমি আর তোমার দিদি তোমাদের জন্য অপেক্ষা করছি। বিট্টু এই কথা বলে ফোন রেখে দেয়। তখন থেকে সে হোলির স্বপ্ন দেখতে শুরু করে, কিন্তু ময়না এতটাই বোকা, সে তার স্বামীর অসভ্যতা আমি বুঝতে পারে না। সে ভাবে হয়তো তার স্বামী তার দুই বোনকে বোনের মতোই স্নেহ করে। দেখতে দেখতে দু একদিনের মধ্যেই সোনা এবং মনি তাদের দিদি জামাইবাবুর বাড়িতে এসে উপস্থিত হয়। এমন সময় সুন্দরী দুই শালীকে দেখা মাত্রই বিট্টুর মন একেবারে ধুকপুক করে ওঠে। উফ, আজকে সকালবেলা কার মুখ থেকে ঘুম থেকে উঠেছি কি জানি, আমার দুই সুন্দরী শালী একেবারে সকালবেলায় বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে। এর থেকে ভালো আমার জীবন আর কিছুই তো হতে পারে না। আরে তোরা যে বলেছিলিস কালকে সন্ধ্যাবেলা আসবি, কিন্তু আজকে সকালবেলা চলে আসলি যে? একবার আমাকে ফোন করে বলতে পারতিস তো। আরে বাবা, সারপ্রাইজ বলেও তো একটা বিষয় আছে। আমরা হোলির আগে তোকে আর জামাইবাবুকে সারপ্রাইজ দেব বলে তাড়াতাড়ি চলে এসেছি। কিছুদিন পরেই হোলি, তাই আমরা এখন থেকে আনন্দ ধরে রাখতে পারছি না। না, খুব ভালো করেছো। আমরা যখন একসাথে হোলি খেলবই, তাহলে আর দেরি করে আসার কি আছে? তোমরা চাইলে আগের বছর থেকেই থাকতে পারতে, এক বছর থাকতে, তারপর না হয় হোলি খেলে বাড়ি যেতে। জামাইবাবু, আপনিও না সত্যি আমাদের সাথে খুব ইয়ার্কি মারেন। দুষ্টু কোথাকার। যতই হোলি এগিয়ে আসছে ততই আপনার দুষ্টুমি বেড়ে যাচ্ছে। ইস, এসব কথা কেউ বলে নাকি? তোমরা দূর থেকে এসেছো তাই বসো। এই ময়না, এখানে হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার দুই বোন কত দূর থেকে এলো, যাও ওদের জন্য চা জল খাবার শরবত নিয়ে আসো। আর হ্যাঁ, ওদের ব্যাগগুলো আমার ঘরে, মানে আমাদের গেস্ট রুমে রেখে দাও। হ্যাঁ, ওরা বসুক, আমি ওদের জন্য জল খাবার নিয়ে আসছি। এই বলে ময়না তার দুই বোনের ব্যাগ নিয়ে গেস্ট রুমে রেখে আসে। সে দুই বোনের জন্য জল খাবারও তৈরি করে নিয়ে আসে। এদিকে বিট্টু তার দুই সুন্দরী শালীর সাথে বসে বসে গল্প করতে থাকে। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়, তবুও দুই সুন্দরী শালী এবং জামাইবাবুর গল্প শেষ হয় না। অন্যদিকে ময়না হোলি উপলক্ষে বাড়ি পরিষ্কার করতেই ব্যস্ত। সে ছাদে উঠানে খুব সুন্দর করে রঙ্গোলি বানিয়ে ফেলে। আর দুদিন পরেই হোলি, কিন্তু আমার আর মনির মুখে কেমন র্যাশ উঠেছে। কি জানি আমরা হোলি খেলতে পারবো কিনা। ওইসব বলিস না, রং খেলতে না পারলে ভালো লাগে নাকি? ডাক্তার তো আমাদের ওষুধ কিনে মুখে ব্যবহার করতে বলেছে, তাহলেই নাকি মুখের এই দাগগুলো তাড়াতাড়ি কমে যাবে। ওষুধগুলোর দাম দেখেছিস? 20,000 টাকা। এখন অত টাকা খরচা করে কেউ ওষুধ কিনবে? তার থেকে বরং মুখে রং না লাগানোই ভালো। ঠিক এমন সময় সেখানে তাদের জামাইবাবু চলে আসে। বিট্টু যখন তার দুই শালীর কথা শুনতে পায়, তখন তার খুবই মন খারাপ করে, কারণ সে তার দুই সুন্দরী শালীর ফর্সা মুখে রং মাখাতে পারবে না, এটা মেনে নিতে পারে না। তোমরা আমাকে না একটুও ভালোবাসো না, মানে নিজের মনে করো না। তোমাদের মুখে লাল লাল দাগ উঠেছে, সেটা তো আমাকে বললেই হতো, তাহলে আমি টাকা খরচা করে ওষুধ কিনে আনতাম। কিন্তু মুখে দাগ উঠেছে বলে তোমরা হোলি খেলবে না, তা কখনো হয় নাকি? আমি সোনামণিকে রং মাখাবো, তবেই তো হোলি রঙিন হয়ে উঠবে, তাই না?
ধ্যাত জামাইবাবু, সবসময় এত ইয়ার্কি মারবেন না তো। আপনি যদি এখন 20,000 টাকা খরচা করে আমাদের স্কিনের ওষুধ কিনে দেন তাহলে দিদি খুব রেগে যাবে, আর আমরা হোলির আগে কোনো অশান্তি চাই না। আরে বাবা রে বাবা, তোমার দিদি না জানতে পারলেই হলো। এই নাও 20,000 টাকা, তোমরা ওষুধ কিনে নাও, কারণ তোমাদের মন খারাপ থাকবে সেটা আমার মোটেই ভালো লাগবে না। কত সুন্দর চাঁদের মতো দুটো মুখ। বিট্টু এভাবে কথায় কথায় তার দুই সুন্দরী শালির সাথে হোলির আগে বেশ ভালোই ফ্লার্টিং করে। দুই শালিও বিষয়টাকে উপভোগ করে। কিছুক্ষণের মধ্যেই বিট্টু, ময়না, সোনা এবং মণি একসাথে হোলি উপলক্ষে শপিং করতে চলে যায়। তারা অনেক অনেক টাকা খরচা করে পিচকারি, রং, আবির, বেলুন, কালার বোম সবকিছু কিনে ফেলে। দিদি, তুই এসব বাদর রং কিনিস না। আমরা জামাইবাবুকে বলেছি, জামাইবাবু আমাদের জন্য হার্বাল কালার কিনছে। আমরা এসব বাদর রং দিয়ে কিন্তু হোলি খেলবো না। হার্বাল রং দিয়ে কেউ হোলি খেলে নাকি? মনে নেই ছোটবেলায় আমরা নর্দমার জল পচা, ডিম, বাদুর রং, সিলভার, সবুজ, গোল্ডেন কালার এসব দিয়েই তো হোলি খেলতাম। আর এখন আবার তোরা হার্বাল কালারের কথা বলছিস? ছোটবেলার কথা আমাদের আলাদা ছিল, কিন্তু বড় হওয়ার পর তুই সেই ছোটবেলার মতো বাদরই থেকে গেছিস। আর তাছাড়া আমরা দুই বোন এখন খুব সুন্দরী হয়ে গেছি, তাই আমরা এখন আর ওসব দিয়ে হোলি খেলবো না। আমাদেরকে রূপের খেয়াল রাখতে হবে তো। হ্যাঁ ঠিক তাই সোনামণি, আমি তোমাদের জন্য হোলির স্পেশাল হার্বাল কালার কিনে ফেলেছি, তাই তোমরা তোমাদের দিদির কথা একদম শুনবে না। ওর কোনো ক্লাস আছে নাকি? প্রত্যেক বছর হোলিতে পাড়ার সব বাচ্চাদের সাথে হোলি খেলতে শুরু করে দেয়। বিট্টু এরকম কথা বললে ময়নার খুব খারাপ লাগে, কারণ বিট্টু সবসময় সোনা এবং মণির সামনে ময়নাকে ছোট করে। এভাবে দেখতে দেখতে একদিন কেটে যায়। হোলির দিন সকালবেলা থেকে চারিদিকে আনন্দ ছড়িয়ে পড়ে। সবাই একে অপরকে রং মাখায়, পাড়ার বাচ্চারাও রং খেলতে শুরু করে দেয়। ময়না, সোনা এবং মণিও হোলি উপলক্ষে সুন্দর সুন্দর জামা কাপড় পরে তৈরি হয়। বিট্টুও সকাল থেকে আনন্দিত, কারণ আজকে সে আগে তার দুই সুন্দরী শালিকেই রং মাখাবে। কি ব্যাপার, দুই হাতে আবির নিয়ে কোথায় যাচ্ছ? তুমি আমাকে রং মাখাবে না? আগে তুমি আমাকে রং মাখাবে, তারপর আমি হোলি খেলতে বেরোবো। একদম নাটক করো না। এত বছর বিয়ে হয়ে গেছে, এখন বেশি আদিক্ষেতা। বাড়িতে তোমার দুই বোন আছে, তাই আগে ওদেরকে রং মাখাবো, তারপর তোমায়, কারণ যতই হোক আমার দুই সুন্দরী শালী আমাদের অতিথি। বিট্টু এই কথা বলে ঘর থেকে বেরিয়ে যায়, যা দেখে ময়নার খুব খারাপ লাগে, কারণ ময়না এবার ধীরে ধীরে তার স্বামীর চরিত্র বুঝতে পারে, কিন্তু সে কিছু বলতে পারে না। অন্যদিকে বিট্টু হাতে রং নিয়ে যখন বাইরে বেরোয়, তখন দুই শালীর সাজগোজ দেখে তার চোখ একেবারে ধাঁধিয়ে ওঠে। আরে হোলি হোলি হোলি, আর হোলি উপলক্ষে আমার দুই শালীর সাথে আমি করবো কোলাকুলি। আরে হোলি হে, হোলি হোলি হোলি, হোলি রে তুই হোলি, হোলি কোথায় গেলি আমার দুই সুন্দরী শালী? আমি আমার দুই সুন্দরী শালীকে রং মাখিয়ে করবো কোলাকুলি। হোলি হে। বিট্টু মনের আনন্দে নাচানাচি শুরু করে দেয়। আরে বাবা জামাইবাবু, আপনি তো দেখছি পাগল হয়ে গেছেন। আমরা মানছি আমরা সুন্দর, তাই বলে আপনি আমাদেরকে নিয়ে হোলি উপলক্ষে গান বেঁধে ফেললেন। দিদি কিন্তু মুখ ছোট করে দাঁড়িয়ে আছে। দিদির সামনে এসব করবেন না প্লিজ। আমরা হোলির দিনে সবাই মিলে আনন্দ করব। ধুত, তোমার দিদির কথা বাদ দাও তো। এখন আমি তোমাদের সাথে হোলি উৎসব পালন করব। হ্যাপি হোলি, হোলি হে। এই বলে বিট্টু তার দুই শালীর মুখে রং মাখিয়ে দেয়। অন্যদিকে তার দুই সুন্দরী শালীও জামাইবাবুকে ভালো মতো রং মাখিয়ে দেয়। বিট্টুর আনন্দের যেন ঠিক ঠিকানা থাকে না। সে তার দুই শালীর সঙ্গে বেশ ভালোই হোলি খেলে। অন্যদিকে ময়না সবকিছু ভুলে গিয়ে তার পরিবারের সাথে হোলি উৎসব পালন করে। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে সোনা এবং মণি দুজনেই ঘরে চলে আসে। তাই বিট্টু হোলি খেলতে খেলতে তার দুই সুন্দরী শালীকে খুঁজে পায় না। এ কি, সোনামণি কোথায় গেল? এই তো এক্ষুনি এখানেই হোলি খেলছিল। কি জানি এবার শরীর খারাপ হলো কিনা। যাই ঘরে গিয়ে একবার দেখে আসি। বিট্টু তাদের দুই শালীর ঘরে আসে। সে তার দুই শালীকে ঘরে মন খারাপ করে বসে থাকতে দেখে। কি হলো? তোমরা তো এক্ষুনি কত আনন্দ করে হোলি খেলছিলে, কিন্তু এখন আবার তোমাদের মন খারাপ হয়ে গেল কেন? ইস, তোমাদের মুখ কেমন ছোট হয়ে গেছে। আমার তো মোটেই ভালো লাগছে না। আর বলবেন না জামাইবাবু, আপনার দুই শালী খুব বিপদে পড়েছে। কালকে আমাদের কলেজ খুলবে, আর কালকে আমাদের ফিস সাবমিট করতে হবে। টোটাল 5 লক্ষ টাকা ফিস পেন্ডিং হয়ে আছে। আপনি তো ভালো করেই জানেন আমার বাবা মা খুব কিপটে, কিছুতেই টাকা দিতে চায় না। এবার কি করি বলুন তো? মাথায় টাকা দেওয়ার চাপ থাকলে কি আর রং খেলতে ইচ্ছা করে? জীবন থেকে সব রং তো আমাদের উড়েই গেছে। আহারে, মন খারাপ করো না। আমি তোমাদের 5 লক্ষ টাকা দেবো। আমি একটা অ্যাকাউন্টে সেভিং করেছিলাম, সেই সেভিংস ভাঙিয়ে হলেও তোমাদেরকে টাকা দেবো। তোমরা একদম মন খারাপ করবে না। বিট্টু এই কথা বললে তার দুই শালী খুব খুশি হয়। তাই তারা আবার একসাথে রং খেলতে শুরু করে। হোলি উৎসব পালন করা হয়ে গেলে বিট্টু তার বউকে না জানিয়ে দুই সুন্দরী শালীর হাতে 5 লক্ষ টাকা তুলে দেয়। আর সেটার বিনিময়ে সোনা এবং মণি তাদের জামাইবাবুকে চোখ মারে।
আমি তো ভাবতেই পারছি না, ওরা দুজন আমাকে চোখ মারলো, তার মানে ওরা আমাকে খুব ভালোবাসে। এই বছরের হোলি উৎসব আমাদের সত্যি কাছাকাছি এনে দিয়েছে। দুই শালি হোলির পর নিজেদের বাড়িতে চলে যায়। এদিকে বিট্টু রাত দিন সোনা এবং মনির স্বপ্ন দেখতে থাকে। কিন্তু একদিন হঠাৎ করে ময়নার মা বিমলা দেবী তাকে ফোন করে এবং ভীষণই বকাবকি করতে শুরু করে। কি বলছোটা কি মা, আমার বর 5 লক্ষ টাকা দিয়েছে? না না, আমি তো এই বিষয়ে কিছুই জানি না। কি পালিয়ে বিয়ে করে নিয়েছে? মানে তুমি বলছোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হায় রে হায়, তোর বরের জন্য আমাদের জীবন একেবারে ধ্বংস হয়ে গেল। তোর বরকে ভুলিয়ে ভালিয়ে 5 লক্ষ টাকা ওরা দুই বোন নিয়ে এসেছে, আর হোলির পরে নিজেদের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে বিয়ে করেছে। এবার আমি কি করব? তোদের কাছ থেকে 5 লক্ষ টাকা হাতাবে বলেই ওরা দুজনে হোলির আগে তোদের বাড়ি গিয়েছিল, কিন্তু আমি বিষয়টা ধরতে পারিনি। তোর বর এতটাই গাধা যে ওরা 5 লক্ষ টাকা চাইতেই ওদের হাতে টাকা তুলে দিল। কি বলবো বলো, দুই সুন্দরী শালিকে দেখে ওর তো চোখের ঘুম একেবারে উড়েই গেছে। 5 লক্ষ টাকা কেন, 5 কোটি টাকা চাইলেও ও হয়তো দিয়ে দিত। অসভ্য লোক একটা, ওকে ঝাঁটার বাড়ি মারতে হবে। ময়না এসব কথা বললে বিট্টুর মন একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। সে কিছুতেই নিজের কানে কথাগুলো বিশ্বাস করতে পারে না। হাই হাই, আমাকে বলো যে কলেজে ফিস দেওয়ার জন্য 5 লক্ষ টাকা লাগবে, আমার কাছ থেকে টাকা নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে নিল। বেশ হয়েছে, তোমার চুলকানি তো কম নয়। তোমার দুই সুন্দরী শালি, চাঁদের মতো মুখ, শালিদের নিয়ে গান বেঁধেছিলে। দুই সুন্দরী শালি হোলির দিনে তোমাকে লুটে নিয়ে তোমার বাঁশি বাজিয়ে দিয়ে চলে গেছে। ময়নার কথা শুনে বিট্টু নিজের ভুল বুঝতে পারি। এভাবেই এই জন্মের মতো বিট্টুর শিক্ষা হয়ে যায়। তারপর থেকে বিট্টু সবসময় বউয়ের কথা শুনে চলে। এখন তার চোখ থেকে দুই শালির সৌন্দর্যের রং একেবারে উড়ে যায়। রাখি গ্রামের একটা সহজ সরল মেয়ে ছিল। রাখির পরিবার রবিনের সঙ্গে রাখির বিয়ে দেয়। রবিন রাখিকে পছন্দ করত না, শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকতো, কখনো রাখির কথা ভাবতো না। রাখি সবসময় চাইতো তাদের সম্পর্ক ঠিক করার। সে সবসময় নানান রকম ভাবে রবিনকে বোঝানোর চেষ্টা করত। রাখি যখন প্রেগনেন্ট ছিল, রবিন তাকে ছেড়ে শহরে চলে যায়। কিছুদিন পর রাখি দুটো যমজ মেয়ে জন্ম দেয়, আর ডেলিভারির পরে রাখি মারা যায়। রাখি মারা যাওয়ার পর যমজ মেয়ে দুটোকে গ্রামের প্রতিবেশীরা বড় করে, আর তাদের নাম দেয় সীমা ও রিমা। সীমা ও রিমার বয়স যখন 20 বছর হয়, সীমা রিমাকে বলে, আমরা দুজন অনাথ মেয়ে, আমাদের বাবা আমরা হওয়ার আগে আমাদের ছেড়ে চলে গেছে, আর সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মাও আমাদেরকে ছেড়ে উপরওয়ালার কাছে চলে গেছে। আমরা আর কতদিন এইভাবে গ্রামে প্রতিবেশীর ভরসায় থাকবো? দুজনে উচ্চ মাধ্যমিক তো দিলাম, চল না আমরা শহরে যাই, সেখানে গিয়ে আমরা জব খুঁজবো। কিন্তু ওখানে তো কাউকে আমরা চিনি না দিদি, কোথায় থাকবো, কি খাবো, আর জবই বা কে দেবে আমাদের? সব হয়ে যাবে, শুধু তুই যাওয়ার জন্য রেডি হয়ে নে। তুই তো জানিস বাবা আমাদের ছেড়ে শহরে চলে গেছে। হতেও তো পারে বাবা বাধ্য হয়ে আমাদের ছেড়ে গেছে, ভাগ্যের পরিহাসে বাবার সঙ্গে দেখাও হয়ে যেতে পারে। যে বাবা আমাদের দেখার প্রয়োজন মনে করেনি, এমনকি তার ছেলে হয়েছে নাকি মেয়ে হয়েছে সেই খবরও নেয়নি, তুই তার কথা ভাবছিস? ওই রকম বাবা থাকার চেয়ে না থাকা ভালো। ঠিক আছে, তুই আগে শহরে তো চল, শহরে গিয়ে দেখি কিছু হয় কিনা, তারপর যা হবে হবে। একবার গিয়েই তো দেখি, সেরকম মনে হলে আমরা আবার গ্রামে ফিরে আসবো। সীমার কথা শুনে রিমা ও শহরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। কিছুদিনের মধ্যেই সীমা ও রিমা শহরে চলে যায় এবং সেখানে গিয়ে নানান জায়গায় জবের খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও তারা জব পায় না। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। অত্যন্ত গরমের কারণে সীমার মাথা ঘুরে যায়। সেই সময় একটা গাড়ি এসে সীমাকে ধাক্কা দেয়। সেই গাড়ি থেকে রবি নামের একটা ভদ্রলোক নেমে আসে। দেখে হাঁটতে পারো না, মূর্খ নাকি গাড়ির সামনে চলে আসছো? কোথা থেকে যেসব পাবলিক আসে কে জানে। আঙ্কেল, ভালোভাবে কথা বলুন। আপনি আমার দিদিকে ধাক্কা মারলেন, আর তার উপর তাকে সাহায্য না করে আমাদেরকে বাজে বাজে কথা শোনাচ্ছেন। এখনই যদি পুলিশকে ফোন করি, আপনার ভালো রকম ব্যবস্থা হয়ে যাবে। এই মেয়ে, অনেক বেশি কথা বলছো দেখছি। পুলিশের ভয় দেখাচ্ছ আমাকে? আমি কোনো পুলিশ টুলিশকে ভয় পাই না। তোমাদের মতো ভিখিরি মেয়েদের আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের অ্যারেস্ট করিয়ে দিতে পারি, বুঝেছো? রবি এই কথা শুনে আরো কিছু বলতে যাবে কি, তখনই তার অ্যাজমা অ্যাটাক হয়। সে জোরে জোরে প্রশ্বাস নিতে থাকে। কিছুক্ষণের মধ্যেই রবি মাটিতে পড়ে কেমন করতে থাকে।
রিমা, এই লোকটার কি হলো হঠাৎ করে? এই তো ভালোই কথা বলছিল। রিমা, এবার কি হবে? এখানে তো আর অন্য কোনো মানুষও নেই, আমরা এখন কি করব? আশেপাশে কাউকে তো দেখতেও পাচ্ছি না রে। আরে দিদি, এর মনে হয় অ্যাজমা আছে। অ্যাজমা পেশেন্টদের শ্বাসকষ্ট হয় এরকম। ডাক্তাররা অ্যাজমা পেশেন্টদের একটা পাম্প দেয়। এই লোকটা যদি অ্যাজমা পেশেন্ট হয় তাহলে এরও পাম্প থাকবে। দাঁড়া, লোকটার পকেটটা দেখি একবার। সীমা ও রিমা তার পকেটে হাত দিতেই পাম্প পেয়ে যায়। সেটা নিয়ে তারা রবির মুখে দিতেই কিছুক্ষণের মধ্যেই রবি সুস্থ হয়ে ওঠে। তোমরা দুজনেই মাফ করে দাও, আমি তোমাদেরকে অনেক আজে বাজে কথা শোনাচ্ছিলাম, আর তোমরাই আমার জীবন বাঁচালে। তোমরা সঠিক সময়ে পাম্পটা না দিলে আমি হয়তো মারাও যেতে পারতাম। তোমাদের বাবা মা তোমাদেরকে অনেক ভালো শিক্ষা দিয়েছেন, কোনো কিছু না ভেবেই আমাকে হেল্প করলে। আরে আঙ্কেল, কোন মা বাবার কথা বলছেন? আমরা হওয়ার আগেই আমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেছে, আর আমাদের মা জন্ম দিয়েই মারা গেছে। আমরা দুই যমজ বোন অনাথ, আমাদের কেউ নেই। আমরা দুজন দুজনের ভরসায় আছি, আর এখন কাজের খোঁজ করতে শহরে এসেছি, কিন্তু সারাদিন ঘুরলাম, কিছুই করতে পারলাম না। কাজের খোঁজ করছো? তবে তোমরা আমার সঙ্গে চলো। আমার কোম্পানিতে একটা অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন। তোমরা যে কোনো একজন আমার অ্যাসিস্ট্যান্টের কাজ করবে, আর অন্য একজনকে আমি অন্য জায়গায় কাজ খুঁজে দেব, কেমন? এই কথা শুনে দুই যমজ বোন অনেক খুশি হয়। দুই বোন রবির কথায় রাজি হয়ে যায়। রবি তাদেরকে সঙ্গে করে বাড়িতে নিয়ে যায়। রবির ওয়াইফ নীলাশা রিমা ও সীমাকে রবির সঙ্গে দেখে জিজ্ঞাসা করে, রবি, এরা দুজন কে? আর তোমার সঙ্গে কেন? এ কি, এরা তো যমজ, আর দুইজন পুরো সেম দেখতে। তুমি এদেরকে বাড়ি নিয়ে এসেছো কেন? আজ এই দুই যমজ মেয়ের জন্যই আমি বেঁচে আছি। এরা দুজনই আমার প্রাণ বাঁচিয়েছে। এরা অনাথ, এই শহরে এদের কেউ নেই। যতদিন না এদের থাকার ব্যবস্থা হচ্ছে ততদিন এরা আমাদের বাড়িতেই থাকবে। আমার কোম্পানিতেও একটা অ্যাসিস্ট্যান্টের দরকার আছে, তাই ভাবছি এদের দুজনের মধ্যে একজনকে জবটা দেব। আচ্ছা, তুমি এখন এদের থাকার ব্যবস্থা করে দাও। সারাদিন মেয়েগুলো কিছু খায়নি মনে হয়, কিছু খেতেও দিয়ে দাও। এই বলে রবি সেখান থেকে চলে যায়। নীলাশা তাদের থাকার ব্যবস্থা করে দেয়। এভাবেই কিছুদিন কেটে যায়। সীমা ও রিমার উপস্থিতি রবি ও নীলাশার একাকিত্ব দূর করে, কারণ রবির ও নীলাশার কোনো সন্তান ছিল না। তাই সীমা ও রিমাকে নিজের সন্তানের মতো তারা মনে করতে থাকে। এদিকে সীমা ও রিমার বাবা মা না থাকায় তারাও নতুন পরিবার পায়। একদিন সবাই মিলে একসঙ্গে বসে গল্প করছিল। আন্টি, তোমাদের কি লাভ ম্যারেজ? তোমাদের দুজনের মধ্যে কত মিল, দুজন দুজনের কত খেয়াল রাখো। দুর্ভাগ্যবশত তোমাদের কোনো সন্তান নেই, আর ওদিকে আমার বাবা সন্তান থাকা সত্ত্বেও আমাদের ছেড়ে চলে গেছে। আসলে সে অনেক দিনের আগের কথা। আমার বাবা বড় ধনী ব্যবসায়ী ছিল। একটা অ্যাক্সিডেন্টে বাবা ও মা দুজনই আমায় ছেড়ে চলে যায়। তারপর আমি তোমাদের দুই বোনের মতো অনাথ হয়ে যাই। বাবার বিশাল সম্পত্তি নিয়ে অনেক একা হয়ে গিয়েছিলাম। তারপর একদিন রবির সঙ্গে আমার দেখা। রবির মনটা অনেক ভালো ছিল। নীলাশা, দাঁড়াও, আমি বলছি। আসলে আমি রহিমপুর গ্রামে থাকতাম। 21 বছর আগে শহরে আসি। তারপর তোমাদের আন্টির সঙ্গে দেখা হয়। আমার নীলাশাকে অনেক ভালো লাগতে শুরু করে। তার কিছুদিন পরেই আমি নীলাশাকে বিয়ে করে নিই। গ্রামে সবাই বলতো রবিন একদিন অনেক বড় ধনী হবে, আর সত্যিই এখন লোকজন আমায় এক ডাকেই চেনে। রবিন? কিন্তু আঙ্কেল, তোমার নাম তো রবি, তবে রবিন কেন বলতো? কি ব্যাপার ছিল? আসলে রবিনই আমার নাম। নামটা অনেক উল্টো মডেল লাগতো, তাই রবিনকে একটু মডিফাই করে সেটাকে রবি করে দিয়েছি। আর শহরে ওই ওল্ড নেম চলে না, বুঝলে? কেন, ভালো লাগছে না নামটা? রিমা ও সীমাও রহিমপুর গ্রামেই থাকতো। তারা তাদের বাবাকে দেখেনি ঠিকই, তবে গ্রামের লোক তাদের বাবার নাম রবিন বলতো। যে বাবা তাদের হওয়ার আগেই ছেড়ে চলে এসেছে। রিমা ও সীমা রবির কথা শুনে অবাক হয়ে যায়। সীমার চোখে জল চলে আসে। সীমা ও রিমা এটা সহজেই বুঝে যায় তাদের বাবা রবিনই এই রবি। সীমা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। সীমাকে কাঁদতে কাঁদতে সেখান থেকে উঠে যেতে দেখে রিমাও তার পেছন পেছন চলে যায়। আচ্ছা রবি, এই মেয়ে দুটোর কি হলো বলো তো? এখনই তো বসে গল্প করছিল, আর এরই মধ্যে কান্নার কি হলো? কি এমন কথা হলো যে এরা কান্নাকাটি করছে? মনে হয় ওর মা বাবার কথা মনে পড়েছে। তুমি বসো, আমি দেখছি ওদের কি হয়েছে। এই অসভ্য লোকটাই আমাদের আসল বাবা। এই অসভ্য লোকটা আমাদের অনাথ করে শহরে এসে আরামে জীবন কাটাচ্ছে, আর আমরা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছি। এই লোকটা আমাদের মায়ের সঙ্গে অন্যায় করেছে, প্রতারণা করেছে, আর আমরা এখানে ওই বাজে লোকটার সঙ্গে হাসি মজা করছি। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে পারবো না। রাস্তায় ভিক্ষা করব তাও ঠিক আছে,
কিন্তু এই লোকটার বাড়িতে কখনোই না। তুই ঠিকই বলেছিস, এখানে থাকা ঠিক হবে না। আমি শুধু শুধু আমাদের বাবাকে নির্দোষ বলে মনে করতাম। প্রতিবেশীরা ঠিকই বলতো, এই অসভ্য লোকটা ভালো হতেই পারে না। রিমা ও সীমা অনেক কথাই বলছিল। তখন তাদের পিছনে রবি ছিল, সেটা তারা দুজনেই খেয়ালই করেনি। রবি তাদের কথা শুনে কাঁদতে কাঁদতে বলে, সীমা, রিমা, তোমরা আমার মেয়ে, আয় আমার কাছে আয় মা, তোদের একটু জড়িয়ে ধরি। আমাদের একদম মেয়ে বলবে না। তোমার মতো অসভ্য লোকের মেয়ে হওয়ার থেকে অনাথ থাকা অনেক ভালো। এত অন্যায় করার পরও কথা বলতে লজ্জা করছে না? রিমা মা, এইভাবে বলো না। উপরওয়ালা আমার পাপের শাস্তি আগেই দিয়ে দিয়েছে। এত টাকা থাকা সত্ত্বেও কোনো সন্তান হয়নি। মনে হয় উপরওয়ালা এবার আমায় ক্ষমা করে দিয়েছেন, তাই হয়তো আমার নিজের দুই সন্তানের সঙ্গে দেখা করিয়েছেন। তোমরা দুই যমজ বোন সারা জীবন অনেক কষ্ট সহ্য করেছো, আমি আর কোনো কষ্ট সহ্য করতে দেব না। এবার থেকে তোমাদের দুজনের সব দায়িত্ব আমার। নীলাশাও এই কয়েকদিন তোমাদেরকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে, আর তারপরেও তোমরা না করবে? এদিকে রবির পিছু পিছু নীলাশাও সেখানে এসেছিল। নীলাশা তাদের সব কথা শুনে নেয়। রবি, এসব আমি কি শুনলাম? তার মানে তুমি এতদিন আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে ঠকিয়েছো? তোমার যে আগে একটা বিয়ে হয়েছে সেটা তো তুমি আমায় বলনি। তার উপর তাকে গর্ভবতী অবস্থায় রেখে তুমি পালিয়ে এসেছো। এবার বুঝতে পারছি তুমি কেন এসব করেছো। হে উপরওয়ালা, আমার সঙ্গে এটা তুমি কি করলে? এই ঠক লোভী লোকটাকে এতদিন আমি কতই না ভালো মনে করতাম। 21 বছর আগে নীলাশা তার বাবা মাকে হারিয়ে অনেক ভেঙে পড়েছিল। একদিন নীলাশাকে তার বান্ধবীরা তার মন ভালো করার জন্য পার্কে নিয়ে গিয়েছিল। সেখানে নীলাশা কথায় কথায় তার বাবার বিশাল সম্পত্তির কথা বলে। সেই সময় রবি ওখানেই ছিল। সে তাদের সব কথা শুনে ফেলে। রবি মনে মনে প্ল্যান করে নীলাশাকে তার জালে ফাঁসিয়ে নিয়েছিল। নীলাশা, আমায় ভুল ভাবছো, আমি এসব কিছুই করিনি। এই দুই যমজ বোন আমাদের প্রপার্টির লোভে এসব করছে। মনে হয় এর একটা গল্প বলছে। তুমি প্লিজ এদের কথা বিশ্বাস করো না, এদেরকে বাড়ি থেকে বের করে দাও। এই দুই বোন তোমাকে বোকা বানাচ্ছে। এ কেমন অমানুষ, এখনো মিথ্যা কথা বলে যাচ্ছে। উপরওয়ালা মনে হয় এই লোকটার আসল রূপ দেখানোর জন্যই আমাদেরকে শহরে নিয়ে এসেছে। নীলাশা আন্টি যে সত্যিটা জানতে পারলো, এতেই শান্তি। এতদিন তুমি আমায় বোকা বানিয়েছো। রিমা, সীমা, তোমাদের জন্য আমার খুব খারাপ লাগছে। তোমাদের এই অবস্থার জন্য কিছুটা হলেও আমি দায়ী। আমাকে তোমরা প্লিজ ক্ষমা করে দাও। এই লোকটা আর এই বাড়িতে থাকবে না। এটা আমার বাড়ি। আমার যেটা ঠিক মনে হবে আমি সেটাই করব। নীলাশা, ওই মেয়েগুলোর জন্য আমার সঙ্গে এরকম করো না, আমায় ক্ষমা করে দাও। বাড়ি থেকে প্লিজ বের করে দিও না। তোমাকে বিয়ে করার জন্য আমায় অনেক কিছু করতে হয়েছে। এখন এই বয়সে আমি কোথায় যাব? তুমি ছাড়া আমার আর তো কেউ নেই। তোমার মতো অসভ্য লোকের জায়গা জেল। একেই তো আমাদের মায়ের সঙ্গে প্রতারণা করেছো, আর তার উপর নীলাশা আন্টিকে টাকার লোভে ঠকিয়েছো। এইগুলো অনেক বড় অপরাধ। তোমাকে তোমার পাপের শাস্তি তো এবার পুলিশ দেবে। নীলাশা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে দেয়। পুলিশ আসলে নীলাশা সব বলে দেয়। রবিকে পুলিশ ধরে নিয়ে চলে যায়। আন্টি, তুমি আমাদেরকে নিজের মেয়ের মতো করে ভালোবেসেছো। নিজের মায়ের ভালোবাসা পাইনি তো কি হয়েছে? তোমার থেকে যা পেয়েছি অনেক। উপরওয়ালা হয়তো এইটুকুই আমাদের জন্য রেখেছিল। আমরা দুজনে এখানে আর থাকতে পারবো না। তুমি নিশ্চয়ই আমাদের সিচুয়েশনটা বুঝতে পারছো আমরা কি বলতে চাইছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি তোমাদের অবস্থা। আমি তোমাদের আটকাবো না, কিন্তু আমি তোমাদেরকে একজনের অ্যাড্রেস দিচ্ছি। সেখানে গিয়ে তোমরা আমার কথা বলবে। ওরা তোমাদেরকে কাজের ব্যবস্থা করে দেবে। আমি মা হয়ে মেয়েদের জন্য এইটুকু তো করতেই পারি। আমিও আশা করছি তোমরা নিশ্চয়ই আমার এইটুকু হেল্প নেবে। আর যখন যা তোমাদের প্রয়োজন হবে, দরকার পড়বে, কিছু মনে না করে আমার কাছে চলে আসবে। রিমা ও সীমা সেখানে গিয়ে দুজনেই জব পেয়ে যায়। তারপর থেকে দুই যমজ বোন নিজেদের মতো করে ভালোভাবে থাকতে শুরু করে।